ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारी। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আজকের অনুধ্যানের বিষয় স্বামী শিষ্য সংবাদ, এবং অনুধ্যানের পর অভ্যাস পর্বে আমরা যেমন রোজ অভ্যাস করি, আজকেও প্রাণায়াম এবং মেডিটেশন অভ্যাস করব। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, এই মুহূর্তে আপনারা সবাই যুক্ত রয়েছেন বা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। আমরা স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থটি প্রসঙ্গে আপনাদের আগেও জানিয়েছি যে স্বামী শিষ্য সংবাদ হল স্বামী বিবেকানন্দের সঙ্গে তার অন্যতম গৃহী ভক্ত শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, তার সঙ্গে স্বামীজির যে সমস্ত কথাবার্তা হতো বা হয়েছিল তারই সংকলন স্বামী শিষ্য সংবাদ। এই গ্রন্থটি বাণী ও রচনা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার মধ্যেও পাওয়া যায়, এবং স্বামী শিষ্য সংবাদ শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা পৃথক একটি গ্রন্থও পাওয়া যায়। একই গ্রন্থ, একই বিষয় আমরা যে কোনো একটি জায়গা থেকে পড়তে পারি। আমরা আজকে পড়ব বাণী ও রচনার থেকে 20তম পল্লী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে 21 নম্বর পল্লী। যারা স্বামী শিষ্য সংবাদ পৃথক বই থেকে দেখছেন, বল্লী সংখ্যা 21। যারা স্বামীজির বাণী ও রচনা থেকে পড়ছেন, বাংলার বাণী ও রচনার 9ম খণ্ডে স্বামী শিষ্য সংবাদ রয়েছে, সেখানে বল্লী সংখ্যা হলো 20। আমরা আজকে এই বল্লীটি পড়ব। স্থান কলিকাতা, কাল 1898। স্বামীজি প্রথম শিকাগো গিয়েছিলেন 1893, এবং তারপরে তিনি প্রথমবার যখন ফিরে আসেন, এটি হলো তখনকার সময়। আজ 3 দিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রত্যহ অসংখ্য লোকের ভিড়। স্বামী যোগানন্দ ও স্বামীজির সঙ্গে একত্র অবস্থান করিতেছেন। আজ সিস্টার নিবেদিতাকে সঙ্গে লইয়া স্বামীজি
আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন। শিষ্য উপস্থিত হইলে তাহাকে ও স্বামী যোগানন্দকে বলিলেন, তোরা আগে চলে যা, আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি। প্রায় 4:30টার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া পশুশালায় উপস্থিত হইলেন। বাগানের তদানীন্তন সুপারিনটেন্ডেন্ট রায় বাহাদুর রাম ব্রহ্ম সান্যাল পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া ভিতরে লইয়া গেলেন এবং প্রায় 1.5 ঘণ্টা কাল তাহাদের অনুগমন করিয়া বাগানের নানা স্থান দেখাইতে লাগিলেন। স্বামী যোগানন্দ শিষ্যের সঙ্গে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। এখানে বর্ণনা হয়েছে স্বামীজি, তার আর এক গুরুভাই স্বামী যোগানন্দ এবং সঙ্গে রয়েছেন সিস্টার নিবেদিতা। তারা উপস্থিত হয়েছেন কোথায়? আলিপুর পশুশালায়। সেইখানে আজকের যে জায়গাটি আমরা পড়ব বা শিষ্য যে জায়গাটি বর্ণনা করেছেন সেটি হলো আলিপুরে পশুশালা দেখার জন্যে এরা সবাই উপস্থিত হয়েছেন। রাম ব্রহ্ম বাবু উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে বৃক্ষাদির কালে কিরূপ ক্রমপরিণতি হইয়াছে তৎ বিষয়ে আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজিও মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারউইনের মতের আলোচনা করিতে লাগিলেন। শিষ্যের মনে আছে সর্পগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্র একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন, ইহা হইতেই কালে টর্টয়েস কচ্ছপ উৎপন্ন হইয়াছে। ওই সাপই বহুকাল ধরিয়া এক স্থানে বসিয়া থাকিয়া ক্রমে কঠোর পৃষ্ঠ হইয়া গিয়াছে। কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন, তোরা না কচ্ছপ খাস? ডারউইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে, তাহলে তোরা সাপও খাস। ইহা শুনিয়া শিষ্য ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল, মহাশয়, একটা পদার্থ ক্রম পরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া গেলে যখন তাহার পূর্বের আকৃতি ও স্বভাব থাকে না, তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইল, এ কথা কেমন করিয়া বলিতেছেন? দেখতে গিয়েছেন আলিপুরে পশুশালা এবং সেখানে উদ্যান রয়েছে। তো সেই উদ্যানে নানা রকম গাছ রয়েছে, বটানিক্যাল গার্ডেন। তো ফলে সেখানে এই সমস্ত গাছ টাছ দেখছেন নানা রকম, এবং গাছ দেখতে দেখতে স্বামীজি ডারউইন থিওরির প্রসঙ্গ তুলেছেন যে এই সমস্ত যে বড় বড় গাছ, এগুলো সব পরিণতির ফলে হয়েছে। এবং তারপরে যখন তিনি সাপ যেখানে থাকে
যে সেকশন সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওইটি দেখতে দেখতে স্বামীজি বলছেন যে এই যে কচ্ছপ পরিণতি হয়েছে, কচ্ছপ কি করে না ওই সাপ কুণ্ডলী পাকিয়ে দীর্ঘদিন বসে থাকতে থাকতে ক্রমান্বয়ে এটি সাপের কচ্ছপে রূপান্তরিত হয়েছে এবং তোরা কচ্ছপ খাচ্ছিস মানে তোরাও কিন্তু ওই সাপই খাচ্ছিস। মজা করেই বলেছেন এবং তার উত্তরে শিষ্যও বলেছেন যে মহাশয় এটি কি করে সম্ভব? পদার্থ ক্রমপরিণতির দ্বারা এক পদার্থ আরেক পদার্থে পরিণত হচ্ছে, এক জাতি আর এক জাতিতে পরিণত হচ্ছে, এক প্রজাতি আর এক প্রজাতিতে পরিণত হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে একটি প্রজাতি গ্রহণ করা মানে আমি অন্য প্রজাতিও গ্রহণ করছি, যেহেতু তার মধ্যে তার বৈশিষ্ট্য বিদ্যমান নেই। রামব্রহ্মবাবুর আদেশে শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও রামব্রহ্মবাবু হাসিয়া উঠিলেন। সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন। ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন। রামব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিলেন। উহাদের সাল্লাদ গর্জন শুনিবার ও সাগ্রহ ভোজন দেখিবার অল্পক্ষণ পরে উদ্যান মধ্যস্থ রামব্রহ্মবাবুর বাসা বাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম, তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল। সুপারিনটেন্ডেন্ট তখনকার বাগানের যিনি ছিলেন, তো সেখানে তিনি আপ্যায়ন করে চা জলখাবারের ব্যবস্থা করেছেন। নিবেদিতা চা পান করলেন। এক টেবিলে বসে সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন ও চা খাইতে সংকুচিত হইতে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইতে ও নিজে জলপান করিয়া তাহার অবশিষ্ট অংশ শিষ্যকে পান করিতে দিলেন। এরপরে ডারউইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন হইতে লাগিল। তো গিয়েছেন বাগান দেখতে, পশুশালা দেখতে। পশুশালা বাগান দেখে তারা সুপারিনটেন্ডেন্টের আয়োজনে যে চায়ের আসর সেটিও তারা গ্রহণ করেছেন অভ্যর্থনা। এরপরে যে প্রসঙ্গ এসেছে সেটি এখানে শিষ্য উল্লেখ করেছেন এবং এর উল্লেখের ফলে যেমন একটি ক্রমবিবর্তনবাদ ক্রমবিকাশবাদের কথা এখানে আলোচনা হয়েছে, পাশাপাশি এর দ্বারা স্বামী বিবেকানন্দের বিজ্ঞান মনস্কতা ও তাঁর চিন্তাধারারও খানিকটা পরিচয় আমরা এর দ্বারা পাব। রামব্রহ্মবাবু তিনি যেহেতু এই বাগানের সুপারিনটেন্ডেন্ট, ফলে তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, এ বিষয়ে সন্দেহ নেই। কৌতূহল বশে তিনি স্বামীজির কাছে এই প্রশ্ন করছেন যে ডারউইনের ক্রমবিকাশবাদ ও তার কারণ যেভাবে তিনি বুঝিয়েছেন সেই সম্বন্ধে আপনার অভিমত কি, স্বামীজির অভিমত কি? ডারউইন তার ক্রমবিকাশবাদে যে কথাগুলো বলেছেন, সার্ভাইভাল অব দি ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ন্যাচারাল সিলেকশন, এইগুলো ডারউইনের থিওরি। এগুলো তখন খুবই আলোড়ন সৃষ্টি করেছে যে পরিবর্তন মানুষের ভেতরে হয়েছে বা যে প্রাণী সকলের মধ্যে হয়েছে তার তিনি একটি থিওরি দিয়েছেন।
খুবই কম যখন বয়স ডারউইনের, তখন তিনি সমুদ্র যাত্রা করেছিলেন এবং এই সমুদ্র যাত্রা করতে করতে বিভিন্ন জায়গায় তিনি উদ্ভিদ, প্রাণী এইসব খুব অবজার্ভ করছেন বা করেছেন এবং এইগুলি করার পরেই তিনি এই সমস্ত থিওরি মানুষের কাছে দিয়েছেন, বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেছেন এবং এগুলো বলছেন। তো সেই থিওরিগুলো তখন শিক্ষিত সমাজের কাছে, শিক্ষিত মানুষদের কাছে এক নতুন ধারণা হয়ে এসেছে যে ক্রমবিবর্তনের তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। তো সেই প্রসঙ্গে স্বামীজির কাছে প্রশ্ন করা হয়েছে যে আপনি এই ডারউইন থিওরি যে কারণ সম্পর্কে তিনি বলেন, এই ক্রমবিবর্তনের যে কারণ, সেই সম্পর্কে আপনার কি ধারণা বা আপনি কি মত পোষণ করেন। স্বামীজি কি বলছেন আমরা দেখি। স্বামীজি বলছেন, ডারউইনের কথা সঙ্গত হলেও এভলিউশন এর কারণ সম্বন্ধে উহা যে চূড়ান্ত সিদ্ধান্ত, এ কথা আমি স্বীকার করতে পারি না। দেখুন, স্বামীজি যে সময় দাঁড়িয়ে কথা বলছেন তখন অধিকাংশ শিক্ষিত মানুষই, মানে যাকে আমরা বিজ্ঞান মনস্ক মানুষ বলি, অবশ্যই কথাটাও খুব কন্ট্রোভার্সিয়াল, কারণ যাকে আমরা সোকল সায়েন্স বলি তার জন্ম খুব বেশি দূর নয়, মানে খুব বেশি হলে 150 বছর এই থিওরিগুলো চলছে। যাই হোক, সে প্রসঙ্গে আজকে যাব না। ডারউইনের কথা হলো যে তিনি এইটি বলছেন যে একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতি স্ট্রাগল করে চলেছে, যে উভয়ের মধ্যে একটি প্রতিযোগিতা চলেছে এবং তার ফলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ফিটেস্ট সে সার্ভাইভ করছে, বাকিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এটি হচ্ছে প্রকৃতি নিয়ম। কিন্তু স্বামীজি কি বলছেন, এই যে ইভলিউশনের থিওরি, ক্রমবিকাশবাদ, এর কারণ সম্বন্ধে যে তিনি চূড়ান্ত ধারণা পোষণ করেন, স্বামীজি বলছেন যে আমি কিন্তু এটি স্বীকার করি না, করতে পারি না। দেখুন, এই কথা বলার মতো তখন সাহস থাকা দরকার। স্বামীজি কথাটি বলছেন, এ বিষয়ে আমাদের দেশে প্রাচীন পণ্ডিতগণ কোনরূপ আলোচনা করিয়াছিলেন কি? তো যেহেতু তিনি স্বামীজিকে পেয়েছেন শাস্ত্রজ্ঞ, তাই রামব্রহ্মবাবু সহজেই স্বামীজির কাছে এই বিষয়টি বলছেন যে আমাদের শাস্ত্রাদিতে এই বিষয়ের কোনো কথা রয়েছে কি না। প্রথমেই স্বামীজি বললেন যে ইভলিউশন থিওরি নিয়ে ডারউইন যে কথা বলেছেন তার সমস্ত কিছু কিন্তু আমি মানি না বা স্বীকার করতে পারি না। স্বামীজি বলছেন, সাংখ্য দর্শনে ওই বিষয় সুন্দর আলোচিত হয়েছে। ভারতের প্রাচীন দার্শনিক দিগের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলে আমার ধারণা। সাংখ্য দর্শনে এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে এবং প্রাচীন দার্শনিকরা ক্রমবিকাশের কারণ সম্বন্ধে যে কথা বলেছেন, স্বামীজির মতে সেটি হলো চূড়ান্ত ধারণা। সেই ধারণা সম্পর্কে এবারে বলা হচ্ছে। সংক্ষেপে ওই সিদ্ধান্ত বুঝাইয়া বলা চলিলে শুনিতে ইচ্ছা হয়। দেখতে গিয়েছেন পশুশালা, দেখতে গিয়েছেন বাগান, অরণ্য, তারপরে দেখুন এখন বিজ্ঞানের ক্লাস শুরু হয়ে গেছে। খুব অবশ্য মাঝখানে একটু চাটা খাওয়া হয়েছে, জানি না এগুলো চায়ের বিশেষ কোনো গুণাবলী এর মধ্যে প্রবিষ্ট হয়েছে কি না। স্বামীজি কি বলছেন দেখুন। স্বামীজি বলছেন, নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করতে পাশ্চাত্য মতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট এবং ন্যাচারাল সিলেকশন
প্রভৃতি যেসব নিয়ম কারণ বলে নির্দিষ্ট হয়েছে সে সকল আপনার নিশ্চয়ই জানা আছে। এই থিওরিগুলোর মধ্যে খুব সহজভাবে আমরা এগুলোই পাই। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হচ্ছে ওইটি, জীবনের জন্য সংগ্রাম। এই জীবন সংগ্রামে সমস্ত প্রাণী এইভাবে সংগ্রাম করে চলেছে এবং সেই সংগ্রাম করতে করতে যে যোগ্য হয় বা জয়লাভ করে কেবল সেটি থেকে যায়। এবং এইভাবেই প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ প্রকৃতি এভাবেই ঠিক করে নেয় যে কোন প্রাণী এই প্রকৃতিতে থাকবে আবার কে চলে যাবে। এইটি তখন ধারণা। স্বামীজি বলছেন যে এটা সম্পর্কে তো মোটামুটি আপনাদের ধারণা জানাই আছে পাতঞ্জল দর্শনে, যোগ দর্শনে, কিন্তু এ সকলের একটিও তার কারণ বলে সমর্থিত হয়নি বা সমর্থন করেননি। পতঞ্জল যোগ দর্শন যেখানে যোগের কথা বলা হয়েছে সেখানে একে কারণ বলে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এক জাতি থেকে আর এক জাতি, স্পেসিস থেকে আর এক স্পেসিসে পরিণতি প্রকৃতির আপূরণের দ্বারা সংসাধিত হয়। অর্থাৎ প্রকৃতি এইভাবে ধীরে ধীরে ক্রম বিবর্তিত হয়ে চলেছেন। যে কারণের কথা তিনি বলছেন এটি কিন্তু কারণ নয়। প্রকৃতি যেভাবে রূপান্তরিত হয়ে যে বিবর্তন হয়ে চলেছে বলছেন এটি তার কার্য, কিন্তু কারণ রূপে যেটি বলা হয়েছে এটি কিন্তু তা নয়। সেই জন্য তিনি যে যোগের কথা বলছেন, আমরা ডারউইন থিওরি এটা দেখতে পাই যেখানে বলা হচ্ছে যে মানুষ বানর থেকে এসেছে, বানর থেকে মানুষ এসেছে। কিন্তু আমাদের ঋষিমুনিরা বলছেন আমরা হচ্ছি সন অফ ইটারনাল ব্লিস, আমাদের মধ্যে অমরত্ব রয়েছে, অমৃতত্ব রয়েছে। দেখুন দুটো জিনিসের মধ্যে তফাৎ বুঝুন। যে প্রকৃতির মধ্যে বিবর্তন চলেছে এই বিবর্তনটি হলো জাত্যান্তরা পরিণাম প্রকৃত্যাপুরাৎ, একটি সূত্র আছে যোগ দর্শনে, যে জাত্যান্তর মানে এক জাতি থেকে আর এক জাতিতে যে পরিবর্তিত হচ্ছে, জাতি মানে নট কাস্ট, স্পেসিস। তো যখন একটি জাতি থেকে আরেকটি জাতিতে পরিণত হয়ে চলেছে, পরিবর্তন হয়ে চলেছে প্রকৃতি, বলছেন এইটাকে বলা হয় প্রকৃত্যাপুরাৎ, প্রকৃতির আপূরণের দ্বারাই এটি চলছে। অর্থাৎ প্রকৃতি এইভাবেই এটাকে রূপান্তরিত করে চলেছে। কিন্তু যে কজ এর কথা ডারউইন বলেছেন, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, এইগুলোকে বলছেন এগুলো কিন্তু তার কারণ নয়। স্পষ্ট আমরা বুঝলাম? তাহলে এই যে কথা বলা হচ্ছে এটি অন্তত 4-5 হাজার বা তারও বেশি সময়ের পূর্ববর্তী ঘটনা, যে কথাগুলো বলছেন, এই যে পতঞ্জলি যোগ দর্শনের কথা বলছে। আর ডারউইনের থিওরি মাত্র 150 বছর আগের। ফলে বুঝতেই পারছি যে ভারতবর্ষে এই সমস্ত জিনিস নিয়ে কত আগে মুনি ঋষিরা চিন্তা ভাবনা করেছেন। স্বামীজি সেইটি বলছেন যে মানুষ এটা বুঝতে বসবে না যে সে হনুমান থেকে বানর থেকে এসে শুরু হয়েছে, তার লেজটা খসে গেল, এইটা খসে গেল, তারপরে সে একটা মানুষ হয়ে গেল। বলছেন নো, ইট ইজ নট লাইক দ্যাট। এটা হচ্ছে প্রকৃতি তার ভেতরে এই ইভলিউশনটা ঘটিয়ে আস্তে আস্তে নিয়ে আসছে। এবং এটার সঙ্গে আমরা দেখব, যেখানে আমরা অবতারবাদ পড়ি, দেখুন এই অবতার থিওরির সঙ্গেও এই ইভলিউশন থিওরি আপনি বুঝতে পারবেন কত সুন্দরভাবে এখানে রয়েছে। আমরা প্রথম কি দেখলাম? মৎস্যাবতার। দেখুন অবতার যেভাবে আস্তে আস্তে আমাদের কাছে দেখতে পাচ্ছি, অন্তত 10 অবতারের যদি আমরা ধরি, অনেক অবতার রয়েছে,
কেবলমাত্র এই 10 সংখ্যাটি দিয়েই অবতার 10 জন এমন কিন্তু নয়। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি কোথায় প্রকাশ হচ্ছে? জলে। দেখুন, প্রাণের প্রথম প্রকাশ এখন আমরা বিজ্ঞানের দ্বারাও সেটা জানি, জলে হচ্ছে। মৎস্যাবতার, কুর্ম, তারপরে দেখুন কুর্ম হলো, তার থেকে আবার রূপান্তরিত করছে মৎস্য কুর্ম বরাহ। এই হচ্ছে প্রাণী প্রথম প্রকাশ হলো জল থেকে স্থলভাগে। কিন্তু সেখানেও বরাহ হচ্ছে এমন একটি যেখানে শরীর বোধটা সব থেকে বেশি, এবং সেই জন্যে সেটি হচ্ছে বরাহ। এইভাবে ধরুন, তারপরে নৃসিংহ অবতার এলো, ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে, ঠিক মানুষ নয়, পশু নয়, মাঝখানে হলো। এইভাবে আবার যখন ধরুন পরশুরামের কাছে এলো, পরশুরাম মানে কি? মানুষ, কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ, অত্যন্ত অশান্ত একজন মানুষ পরশুরাম। ভগবান রামচন্দ্রের কাছে এসে একজন পূর্ণ মানুষ পাওয়া গেল, তিনি হচ্ছেন পুরুষোত্তম রামচন্দ্র, এই ভগবান রাম হলো। তারপরে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ, লাভিং নেচার, একদম পারফেক্ট হিউম্যান। এইভাবে ধীরে ধীরে বিবর্তন চলছে। তারপরে দেখুন ভগবান বুদ্ধ এলেন, সেই বুদ্ধ কিরকম? ধ্যানপরায়ণ মানুষ। এইগুলোই হচ্ছে ধীরে ধীরে কিভাবে ইভলিউশন আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে দেখুন। সেই কথাগুলো যোগ দর্শনে বহু আগে কৈবল্যপাদে একটি সূত্র রয়েছে, সেখানে বলা হয়েছে জাত্যন্তর পরিণাম প্রকৃতি আপুরাত। দেখি আমরা স্বামীজি কি বলছেন। স্বামীজি বলছেন, আবরণ বা অবস্টাকল এর সঙ্গে দিনরাত স্ট্রাগল করে যে ওটা সাধিত হয় তা নয়। দেখুন, ডারউইন যে কথা বলছেন তার বিপরীত কথা বলছেন স্বামীজি। বলছেন না, এই স্ট্রাগল করে করেই যে তার ভেতর থেকে এটি বেরিয়ে আসছে তা কিন্তু নয়। স্বামীজি বলছেন, আমার বিবেচনায় স্ট্রাগল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। স্ট্রাগল এবং কম্পিটিশন দুটো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হাজার জীবকে ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয়, যা পাশ্চাত্য দর্শন সমর্থন করে, তাহলে বলতে হয় এই ইভলিউশন দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। তাহলে পশুরা কি করছে? অনেকগুলো পশুকে মেরে সে নিজে পুষ্ট হচ্ছে। বলছেন তাহলে তো সব ধ্বংসই হচ্ছে। স্বামীজি সেইটি বলছেন যে এই যে লড়াই এবং কম্পিটিশন হচ্ছে, এর দ্বারা তো হাজার জীব ধ্বংস করে একটা জীবের ক্রমোন্নতি হচ্ছে। বলছেন এটাই পাশ্চাত্য দর্শন মনে করে, কিন্তু স্বামীজি বলছেন এই যে ক্রমবিকাশ বা ইভলিউশন, এর দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। সাংসারিক উন্নতির কথা স্বীকার করে নিলেও আধ্যাত্মিক বিকাশকল্পে ওটা যে বিষম প্রতিবন্ধক, একথা স্বীকার করতেই হয়। তার মানে হচ্ছে, আমরা দেখব একটু পরে স্বামীজি আবার সেই কথাই বলবেন, যে এই যে বিবর্তনের থিওরি, অর্থাৎ ডারউইন যে কথা বলছেন, স্বামীজি বলবেন যে এটি পশু স্তর পর্যন্ত খানিকটা সত্য হলেও হতে পারে, কিন্তু যখন আমরা হিউম্যান প্লেনে চলে এলাম তখন কিন্তু আর এই থিওরি কাজ করবে না। তাহলে যদি আমরা এখানে ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করতে থাকি অ্যান্ড আমার সার্ভাইভাল অফ দি ফিটেস্ট করতে থাকি, তাহলে তো আমরা ধীরে ধীরে পশুই হয়ে যাব। আমাদের ভেতরে যে পশু প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোই তো বেরোবে, তাহলে আমরা আর মানুষ হব কি করে? স্বামীজি সেইটি বলছেন, পশু প্রবৃত্তির প্রকাশের দ্বারা কখনো মনুষ্যত্ব অর্জন করা যাবে না। বরং এখানে এসে আমরা দেখব যে ফিজিক্যাল প্লেনের পরে যে স্পিরিচুয়াল প্লেন রয়েছে, এখানে এসে আমরা কি দেখছি? বরং অন্য জিনিস, উল্টো জিনিস। এইটি স্বামীজি বলবেন, এখানে কখনোই এই ডারউইন থিওরি কাজ করবে না। কিন্তু আমরা দেখবেন এটাকেই একবারে সব জায়গায়
মন্ত্রের মতো চালাই, যে মানে আর কোনো কথা নেই, সার্ভাইভ অফ দ্য, ঠিক আছে। আরে পশু তো সার্ভাইভ, পশু একটা মাংসের টুকরোর জন্য লড়াই করে, তো মানুষও যদি লড়াই করে পশুর মতো, তাহলে আর মানুষের পশুতে তফাৎ কি? নেচার আপনাকে এই হিউম্যান বডিটা দিয়েছে। ইট ইজ নট দ্যাট আপনি স্ট্রাগল করে করে হিউম্যান বডি লাভ করেছেন। যদি তাই হয় তাহলে তো আপনার ভেতরে ওই স্ট্রাগল করার সব কিছু রয়েছে, তো আপনি ওই পশুর মতোই অগ্রসর হবেন। যদিও আমাদের মধ্যে সেই ইনস্টিংক্টগুলো রয়েছে, কিন্তু এটিও সত্য যে এটিকে ওভারকাম করে আপনি মানুষ শুধু নয়, দেবতা শুধু নয়, তাকেও অতিক্রম করে যেতে পারেন। যে ব্রহ্ম শক্তি আপনার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে তাকে আপনি জানতে পারেন, এতটাই বলা হচ্ছে। দুটো জিনিস, একটি ইভলিউশন থিওরি আর একটি হচ্ছে ডেভোশনাল থিওরি। এক ইভলিউশন থিওরি আপনাকে ওই হনুমানের দিকে, বানরের দিকে নিয়ে যাচ্ছে, তারপরে আপনি আরও চলে যান, শিম্পাঞ্জি টিম্পাঞ্জি সব মিল পেয়ে যাবেন, হ্যাঁ, দেখবেন ওই দিকে সব রয়েছে। আর যদি আপনি ডিভোশন দেখুন, এবারে আস্তে আস্তে প্রগতি অন্যদিকে হচ্ছে। স্বামীজি সেটি বলছেন। দেখুন এবারে, আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশ। আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব মাত্রেই পূর্ণ আত্মা। দেখুন এইখানে স্বামীজির সঙ্গে এই যে বিজ্ঞানের ধারণা, অর্থাৎ যাকে আমরা ডারউইন থিওরি বলছি, সেই ডারউইন থিওরি কিভাবে পৃথক হচ্ছে। দেশীয় দার্শনিকদের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা। আত্মার বিকাশের তারতম্যেই বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশ। প্রকৃতির অভিব্যক্তি ও বিকাশের প্রতিবন্ধকগুলো সর্বতোভাবে সরে দাঁড়ালে পূর্ণভাবে আত্মপ্রকাশ হয়। প্রকৃতির অভিব্যক্তির নিম্ন স্তরে যাই হোক, উচ্চ স্তরে কিন্তু প্রতিবন্ধকগুলোর সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয়। দেখুন স্বামীজি এখানে স্পষ্টতই বলছেন, প্রকৃতির অভিব্যক্তির নিম্ন স্তরে যাই হোক, মিনস তার মানে স্বামীজি ডারউইন থিওরির খানিকটা অংশকে প্রকৃতির নিম্ন স্তরে যে প্রাণী তাদের কাছে মেনে নিচ্ছেন, যে তাই হলেও উচ্চ স্তরে কিন্তু প্রতিবন্ধকগুলোর সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা কিন্তু নয়, তা নয়। বলছেন দেখা যায় সেখানে শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা ও প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলো সরে যায়, অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয়। দেখুন তাহলে যখন সে মানুষের স্তরে এসে উপস্থিত হলো, এখানে তার কাছে রয়েছে অন্য জিনিস, শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা এই সমস্ত এবং ত্যাগের ধারণা, এইগুলোর দ্বারা যখন সে ধীরে ধীরে উন্নত হয়, তখন পশু প্রবৃত্তিগুলো তার ভেতর থেকে চলে যায়। সুতরাং অবস্টাকলগুলোকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণ রূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা যুক্তিযুক্ত নয়। আমি আবার পড়ি, নাহলে বুঝতে পারবেন না স্বামীজি কি বলছেন। বলছেন অবস্টাকলগুলোকে, যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণ রূপে নির্দেশ করা, ওগুলোকেই কারণ বলা হয়েছে। ডারউইন থিওরি ওগুলোকেও বলেছেন স্ট্রাগল, ন্যাচারাল সিলেকশন, সেইটাই স্বামীজি বলছেন যে ওগুলো কার্য না বলে তাকে কারণ রূপে যে নির্দেশ করা হয়েছে সেটিকেই বলছেন যে এই বিচিত্র অভিব্যক্তির সহায়ক বলা যুক্তিযুক্ত নয়, তাকে এইটি বলা যথেষ্ট বা যুক্তিযুক্ত হচ্ছে না। হাজার পাপীর প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয়। তার মানে পশু প্রবৃত্তির দ্বারা পশু প্রবৃত্তিকে জয় করা যায় না। যদি ওই পশু প্রবৃত্তি মানুষের ভেতরে থাকে এবং সে যদি ওই স্ট্রাগল করতে থাকে,
তাহলে সে তো ক্রমান্বয়ে ক্রমশ পশুতেই রূপান্তরিত হবে। এইটি হচ্ছে বক্তব্য। স্বামীজি সেটি বলছেন যে তার ভেতরে যে গুণাবলী রয়েছে এবং শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা এবং ত্যাগের দ্বারা সেইটি যখন সে চর্চা করে তার ফলে তার ক্রমোন্নতি ঘটে। কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না, সেইটি স্বামীজি বলছেন। এখন দেখুন, পাশ্চাত্য স্ট্রাগল থিওরি প্রাণীদের পরস্পর সংগ্রাম, প্রতিদ্বন্দ্বিতা বা উন্নতি লাভের মতটা কত দূর ভীষণ হয়ে দাঁড়াচ্ছে, হরিবল। স্বামীজি বলছেন যে কি বিভৎস থিওরি। অর্থাৎ যদি এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যদি মানুষের ভেতরে আমরা এই থিওরিটাকে কাজে লাগানোর চেষ্টা করি বা দেখি, তাহলে আমরা কি দেখব? মানুষ ধীরে ধীরে পশু প্রবৃত্তির দিকে অগ্রসর হবে। এটাই মানুষের ভেতরে আসবে, কারণ পশুদের মধ্যেও এটা রয়েছে এবং মানুষও তার পেশি শক্তি দেখিয়ে অন্য মানুষকে হত্যা করে নিজের শক্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে। স্বামীজি বলছেন তাহলে এই থিওরি কত ভয়ঙ্কর সমাজের প্রতি চিন্তা করুন। তাই ডারউইন থিওরি কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে খানিকটা প্রযুক্ত হলেও উচ্চ শ্রেণীর ক্ষেত্রে একেবারেই নয়। এখন আপনি ধরে নিন আপনি দার্শনিক মত মানবেন নাকি সো-কল্ড সায়েন্স মানবেন। সো-কল্ড সায়েন্স আপনাকে বলে আপনি হনুমান থেকে এসেছেন, আর দার্শনিক মত বা আধ্যাত্মিকতা আপনাকে বলে আপনি হচ্ছেন সেই অমৃতত্বের সন্তান। দেখুন কোনটা আপনাকে সত্যের কাছাকাছি নিয়ে যায়, কোনটা বলতে আপনি গর্ব অনুভব করেন, এটা আপনি নিজেই ঠিক করুন। রামব্রহ্মবাবু স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রহিলেন। অবশেষে বলিলেন, ভারতবর্ষে এখন আপনার ন্যায় প্রাচ্য পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের বিশেষ প্রয়োজন হইয়াছে। স্বামীজির মুখে এই কথা প্রথম শুনছেন রামব্রহ্মবাবু এবং শুনে তিনি অবাক হচ্ছেন যে প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনের দুটো দিক স্বামীজি তুলে ধরছেন। বলছেন এইরূপ লোকই একদেশদর্শী শিক্ষিত জনগণের ভ্রম প্রমাদ অঙ্গুলি দিয়া দেখাইয়া দিতে সমর্থ। আপনার ইভলিউশন থিওরির নতুন ব্যাখ্যা শুনিয়া আমি পরম আহ্লাদিত হইলাম। তো স্বামীজি তার নিজের যে মত এই ইভলিউশন থিওরির সেটি তিনি বলছেন, আরও বলছেন। দেখুন আমরা এগিয়ে যাব, আজকে এগুলোই মূলত এখানে আলোচনার বিষয় রয়েছে। কারণ যে স্বামীজি আজকে গিয়েছেন বাগান দেখতে এবং পশুশালা দেখতে, কিন্তু বাগান পশুশালা দেখে এখন আরও গভীরে বিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে। স্বামী যোগানন্দের সহিত ট্রামে করিয়া রাত্রি প্রায় 8টার সময় বাগবাজারে ফিরিয়া আসিল শিষ্য। স্বামীজি ওই সময়ের প্রায় 15 মিনিট পূর্বে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন। প্রায় অর্ধ ঘণ্টা বিশ্রামান্তে তিনি বৈঠকখানায় আমাদিগের নিকট উপস্থিত হইলেন। স্বামীজি অদ্য পশুশালা দেখিতে গিয়া রামব্রহ্মবাবুর নিকট ক্রমবিকাশবাদের অপূর্ব ব্যাখ্যা করিয়াছিলেন শুনিয়া উপস্থিত সকলে ওই প্রসঙ্গ বিশেষরূপে শুনিবার জন্য ইতঃপূর্বে সমুৎসুক ছিলেন। অতএব স্বামীজি আসিবা মাত্র সকলের অভিপ্রায় শুনিয়া শিষ্য ওই কথা পাড়িল। তো যখন স্বামীজি আবার ওই উপস্থিত হয়েছেন সন্ধেবেলা, তখন তিনি যে বিষয়টি বলেছেন সেটি আবার সবার কাছে বলছেন যে স্বামীজি ওখানে এই একটি বিষয় বলেছেন, খুবই অভিনব লেগেছে, তো এই প্রসঙ্গ আবার তিনি তুলেছেন। যখন এই প্রসঙ্গ তুলেছেন শিষ্য বলছেন, মহাশয় পশুশালায় ক্রমবিকাশ সম্বন্ধে যা বলেছিলেন তা ভালো করে বুঝতে পারি নাই, অনুগ্রহ করিয়া সহজ কথায় তা পুনরায় বলিবেন কি? কেন, কি বুঝিসনি? এই আপনি অন্য অনেক সময় আমাদের বলেছেন যে বাইরের শক্তিসমূহের সহিত সংগ্রাম করিবার ক্ষমতাই জীবের চিহ্ন,
জীবনের চিহ্ন এবং উহাই উন্নতির সোপান, আজ আবার উল্টো কথা বললেন। স্বামীজি নিশ্চয়ই এটাই বলেছেন যে প্রকৃতির সঙ্গে আমাদের লড়াই করা, এটাই হচ্ছে জীবনের চিহ্ন। দেখবেন স্বামীজি এক্সাম্পল দিয়ে বলছেন, একটি রেলওয়ে পাথের ওপরে একটা ছোট্ট একটি কীট প্রাণী রয়েছে, অথচ ওই বিরাট রেলগাড়ির সঙ্গে তুলনা করে বলছেন যে শব্দ শুনে ওই প্রাণী কিন্তু ছোট্ট কীট, সে কিন্তু সরে যাচ্ছে। এই যে নেচারের বিরুদ্ধে সে রিভিল করছে, বলছে এটি হচ্ছে প্রাণের লক্ষণ। কিন্তু এত বড় রেল ইঞ্জিন বিরাট, কিন্তু ওটি যন্ত্র, ও একটু এদিক ওদিক হতে পারবে না, ও তার মতোই চলছে। এইটি স্বামীজি অন্যত্র বলেছেন। তো শিষ্য সেই প্রসঙ্গটি এখানে দিয়ে বলছেন যে তাহলে আপনি অন্য সময় এই কথা বলেছেন, সেইটি তার একটু বুঝতে অসুবিধে হচ্ছে, তাই তিনি বলছেন। স্বামীজি বলছেন, উল্টো বলবো কেন, তুই বুঝতে পারিসনি। অ্যানিম্যাল কিংডমে আমরা সত্য সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অব দি ফিটেস্ট প্রভৃতি নিয়ম স্পষ্ট দেখতে পাই। দেখুন, তাহলে স্বামীজি বলছেন যে এই জিনিসগুলো আমরা দেখতে পাই। কোথায় দেখতে পাই না, এগুলো হচ্ছে অ্যানিম্যাল কিংডমে দেখা যায়, পশুদের মধ্যে, নিম্ন প্রাণী জগতে এগুলো দেখা যায়। কিন্তু বলছেন তাই ডারউইনের কতকটা সত্য আমরা মেনে নিই, প্রতিভাত হয়। কিন্তু হিউম্যান কিংডমে যেখানে র্যাশনালিটির বিকাশ, সেখানে এ নিয়মের উল্টোই দেখা যায়। র্যাশনালিটি অর্থাৎ বুদ্ধিবৃত্তি, যেখানে মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশ হয়েছে অন্য প্রাণীর তুলনায় সব থেকে বেশি। এবং সেই জন্যে বলছেন যাদের আমরা রিয়েলি গ্রেট ম্যান বা আইডিয়াল বলে জানি, তাদের বাহ্য স্ট্রাগল একেবারেই দেখা যায় না। অ্যানিম্যাল কিংডম এ ইনস্টিংক্ট এর প্রাবল্য, মানুষ কিন্তু যত উন্নত হয় ততই তাতে র্যাশনালিটির বিকাশ। এই জন্যে অ্যানিম্যাল কিংডমের মতো র্যাশনাল হিউম্যান কিংডম এ পরের ধ্বংস সাধন করে প্রোগ্রেস হতে পারে না। দেখুন, তাহলে যে কথা আমরা একটু আগে বলছিলাম, স্বামীজি সেই কথা এখানে আরও স্পষ্ট করে বলছেন যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট থিওরি নিম্নতর প্রাণীদের মধ্যে সত্য হলেও মানুষের মধ্যে ঠিক হওয়া সম্ভবভাবে হয় না। বলছেন যারা আদর্শ মানুষ, মহাপুরুষ, তাদের ভেতরে তো এই রকম বাইরের স্ট্রাগল দেখাই যায় না। যারা প্রজ্ঞাবান পুরুষ, যারা জ্ঞান লাভ করেছেন, তারা কি এরকম বাইরে স্ট্রাগল করছেন? বলছে করছেন না। কিন্তু যদি এটাকে আমরা মেনে নিই, তাহলে তাদের ভেতরে কি দেখব? তাদের মধ্যে মনুষ্যেতর প্রাণীর যে সমস্ত গুণাবলী, সেগুলিকেই তার ভেতরে দেখতে পেতাম, কিন্তু তা তো পাই না। তার ভেতরে ইনস্টিংক্ট বরং ডমিনেট করে বুদ্ধিবৃত্তির দ্বারা মানুষ এটিই করতে পারে, এবং এটি মানুষ করতে করে সে মহামানুষ, মহাপুরুষে রূপান্তরিত হয়। এটি হচ্ছে স্বামীজি বলছেন যে মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন একমাত্র স্যাক্রিফাইসের দ্বারা সাধিত হয়। দেখুন, আরেকবার আমি এই লাইনটি পড়ি, অপূর্ব সুন্দর এই লাইন। মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন, পূর্ণ বিকাশ একমাত্র স্যাক্রিফাইসের দ্বারাই সাধিত হয়, ত্যাগের দ্বারা সাধিত হয়। যে পরের জন্য যত স্যাক্রিফাইস করতে পারে মানুষের মধ্যে সেই তত বড়, আর নিম্নতরের প্রাণীদের মধ্যে যে যত ধ্বংস করতে পারে সে তত বলবান জানোয়ার হয়। দেখুন, তাহলে ওই যে দুটো জিনিস বললাম, একটি পয়েন্ট থেকে আপনি একদিকে যাচ্ছেন, আর একটা পয়েন্ট থেকে পুরো বিপরীত দিকে যাচ্ছেন। তাহলে রেভলিউশনের একদিকে রয়েছে পশু, আর একদিকে রয়েছে মানুষ, দেবত্ব, ঈশ্বরত্ব। দেখুন, এই হচ্ছে ব্যাপার।
স্বামীজি সেই জন্য বলছেন যে যদি এই স্ট্রাগল অফ এক্সিস্টেন্স, তারপরে ন্যাচারাল সিলেকশন ইত্যাদি আমরা যদি ধরি, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, এই থিওরি দ্বারা কখনো মানুষ ঈশ্বরে বা দেবতাতে রূপান্তরিত হতে পারে না। যে বিজ্ঞানের থিওরিকে আমরা এত বিরাট বলে ভাবছি, এই ডারউইন থিওরি, স্বামীজি সেই ডারউইন থিওরির সীমাবদ্ধতাটাও স্পষ্টত এখানে উল্লেখ করছেন। দেখুন কি কি সুন্দরভাবে স্বামীজি এখানে বলছেন, মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন হচ্ছে যে তার ভেতরে স্যাক্রিফাইস বা ত্যাগ, এই ত্যাগের দ্বারাই মানুষ নিজেকে বড় করতে পারে। কিন্তু বিপরীতভাবে পশুদের মধ্যে এই স্ট্রাগল হচ্ছে অনলি ফিজিক্যাল লেভেলে। সেখানে কি, যার গায়ের শক্তি বেশি সেই হচ্ছে সেখানে বলবান। মানুষের মধ্যে কখনো এটা হতে পারে না, তার কারণ মানুষের মধ্যে সর্বোচ্চ ফ্যাকাল্টি হচ্ছে তার বুদ্ধি, র্যাশনালিটি। মানুষের ভেতরে যেহেতু বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেছে, তাই মানুষ কখনোই ওই পশুর স্তরে রূপান্তরিত হয়ে যেতে পারে না। এই দুটো জিনিসের তফাৎ এখানে আমরা দেখতে পেলাম। তাহলে প্রসঙ্গ যে হচ্ছিল ডারউইন থিওরি, যেখানে ওই সুপারিনটেন্ডেন্ট তিনি বলছিলেন, তার প্রসঙ্গ ধরে স্বামীজি যে আলোচনাগুলো করেছেন পরপর, সেখানে আমরা কি দেখলাম, ডারউইন থিওরি স্বামীজি প্রযুক্ত যে হয় তাকে খানিকটা মেনে নিলেও নিম্নতর প্রাণীর ক্ষেত্রে তাকে তিনি স্বীকার করেছেন, যেখানে মূলত ফিজিক্যাল প্লেনের কাজ রয়েছে, যেখানে ফিজিক্যাল একমাত্র প্রধান জিনিস, সেখানে এই থিওরিটা খানিকটা কাজে লাগলেও লাগতে পারে। কিন্তু স্বামীজি বলছেন যেখানে র্যাশনালিটি ডেভেলপ করেছে, এই যে ক্রমবিবর্তনের থিওরি, ক্রমবিকাশের থিওরি, স্বামীজি বলছেন যে এইটি প্রকৃতি করে চলেছে, ইট ইজ নট দ্যাট কজ অফ দ্যাট চেঞ্জেস। স্বামীজি বলছেন উল্টো কথা, বলছেন প্রকৃতির পরিবর্তনের দ্বারা, আপূরণের দ্বারা এটা হয়ে চলেছে। তাই একজন চেষ্টা করে যে তার ভেতরে একটা বিরাট পরিবর্তন আনছে তা নয়, বরং যখন সে পশুত্ব থেকে মনুষ্যত্বে এসে উপস্থিত হয়েছে, এখন তার বিবর্তনটুকু হবে ওই ঈশ্বরত্ব আরও ডেভেলপমেন্টের দিকে, এবং সেটা হবে র্যাশনালিটিকে অবলম্বন করে, ফিজিক্যাল প্লেনের কিন্তু নয়। সেই জন্য স্বামীজি বলছেন যে যারা ওই অ্যানিম্যাল কিংডমের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এটা খানিকটা সত্য হলেও হতে পারে, হয়েছে না? এইটি কিন্তু স্বামীজি বলছেন। দেখুন আরও কথা এখানে রয়েছে, এটি মূল কথা। তাহলে আমরা একটি নতুন জিনিস এখানে স্বামীজির থেকে শিখলাম। ইভলিউশন থিওরিতে স্বামীজি ত্যাগের কথা বলছেন। সো মানুষ এখানে যদি স্ট্রাগল, ওই পশু হয়ে যাবে। মানুষ এখানে লিখুন ত্যাগ, এখানে আসবে দেবত্ব। দেখুন তাহলে মানুষের সঙ্গে যদি আপনি পশুত্বর দিকে যেতে চান, তাহলে ওই স্ট্রাগল জিনিসটি ওখানে থাকবে। এটা স্ট্রাগল কোথায়? ফিজিক্যাল লেভেলে। কিন্তু যদি মানুষ থেকে দেবত্বের দিকে অগ্রসর হন, তাহলে কিন্তু ত্যাগ হচ্ছে একটি জিনিস। এই ত্যাগকে অবলম্বন করে সেই জন্য স্বামীজি বলছেন পরের জন্যে যে যত স্যাক্রিফাইস করতে পারে মানুষের মধ্যে সে তত বড়। সেন্স অফ রিনাউন্সিয়েশন, সেন্স অফ রিনাউন্সিয়েশন যখন আপনার ভেতরে ডেভেলপ করবে, তখনই আপনি আপনার বুদ্ধিবৃত্তির বিকাশ পরিচয় দিচ্ছেন যে আপনি পশুর থেকে আলাদা। সেন্স অফ রিনাউন্সিয়েশন এটি মানুষের মধ্যে পূর্ণভাবে প্রকাশিত হয়েছে, সেন্স অফ রিনাউন্সিয়েশন, সেটি বলছেন স্বামীজি। নিম্ন স্তরের প্রাণী জগতের যেসব ধ্বংস, যে যত ধ্বংস করতে পারে সেই তত বলবান। সুতরাং স্ট্রাগল থিওরির উভয় রাজ্যে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে না। স্বামীজি এটি বলছে, মানুষের স্ট্রাগল হচ্ছে মনে, মনকে যে যত কন্ট্রোল করতে পেরেছে সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয়। যোগাস চিত্তবৃত্তি নিরোধা, যোগকে বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধা, যোগাস চিত্তবৃত্তি নিরোধা। তাহলে অ্যানিমেলের যোগ বা তার ধ্যান করার দরকার নেই, ধ্যান করার দরকার মানুষের, তাই না? অ্যানিমেল ধ্যান করে অবশ্য, আপনি দেখবেন এটা যখন শিকার করবে বিড়ালও ধ্যান করছে,
বাট ওই ধ্যানটা কিন্তু ওই ঝাঁপিয়ে পড়ার জন্যে। মানুষ যদি ওই রকম ধ্যান করে ঝাঁপিয়ে পড়ার জন্যে, তাহলে তো সর্বনাশ। এটাই বলছেন যে এই স্যাক্রিফাইসের দ্বারা বা মেন্টাল প্লেনে কন্ট্রোলের দ্বারা, যে মাইন্ড কন্ট্রোল, এর দ্বারা মানুষ কি করতে পারে, তার ভেতরের যে অন্তর্নিহিত শক্তি তার বিকাশ ঘটাতে পারে। স্বামীজি দেখবেন সেটি বলছেন, এবং আমাদের মুনি ঋষিরাও এই কথা বহুবার বলছেন, তোমরা হচ্ছ অমৃতের সন্তান। পশুবৃত্তি মানুষের ভেতরে যে রয়েছে এ কথা যে ঋষিরা জানতেন না তা নয়, এটা তারা জানেনি, কিন্তু বলছেন পশুবৃত্তির লালনের দ্বারা পশুবৃত্তিকে জয় করা যায় না, কাদার দ্বারা কখনো কাদাকে পরিষ্কার করা যায় না। এটি হচ্ছে ঋষিরা জানতেন। সেই জন্য বলছেন তোমাদের ভেতরে যে আত্মশক্তি রয়েছে তাকে জাগাও এবং ওই সত্যকে উপলব্ধি করো। এইটি স্বামীজি এখানে বলছেন। অ্যানিম্যাল কিংডম, মানুষের মানবেতর প্রাণী জগতে স্থূল দেহের সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয়, হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্সে মনের ওপর আধিপত্য লাভের যে সত্যগুণ বৃত্তি সম্পন্ন হওয়ার জন্যে স্ট্রাগল, সংগ্রাম চলছে। দেখো, এইটি মানুষের ভেতরে চলছে। সেটি বলছেন যে হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্সে মনের ওপর আধিপত্য লাভের যে সত্যগুণ বৃত্তি সম্পন্ন হওয়ার জন্যে যে স্ট্রাগল চলেছে, এইটি মানুষ বরং সর্বদাই করে চলেছে। সেটি কি করছে? মানুষের ভেতরে মানুষের তার পশুবৃত্তির দিয়ে স্ট্রাগল করা নয়। এই স্ট্রাগল হচ্ছে সে যে পশুর থেকে আলাদা, এইটি মানুষের ভেতরে সবসময় এই প্রবৃত্তিটি জাগ্রত রয়েছে। মানুষের মধ্যে এই র্যাশনালিটি রয়েছে, বিচার বুদ্ধি রয়েছে। স্বামীজি এক জায়গায় বলছেন, মানুষও মাংস খায়, আবার কুকুরও মাংস খায়, কিন্তু মানুষ কি কুকুরের মতো করে মাংস খায়? কখনোই নয়। কেন নয়? এখানেই তার মনুষ্যত্ব। কুকুরের সামনে এক টুকরো মাংসখণ্ড ফেলে দিলে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, কারণ এটা হচ্ছে ইনস্টিংক্ট। এই ইনস্টিংক্টের বাইরে সে যেতে পারবে না। কিন্তু মানুষ কি করে? মানুষ সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে। বলছে এটাই তো মানুষের মধ্যে বিশেষত্ব, মানুষের মধ্যে এই ক্ষমতা রয়েছে। এই ইনস্টিংক্টের দ্বারা সে কখনো প্রবলভাবে একেবারে প্রবাহিত হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। যদিও তার মধ্যে এগুলো রয়েছে, কিন্তু র্যাশনালিটি তাকে রক্ষা করে। এইটি স্বামীজি বলছেন যে জীবন্ত বৃক্ষ ও পুকুরের জলে পতিত বৃক্ষ ছায়ার মতো মনুষ্যতর প্রাণীতে, মনুষ্য জগতে সংগ্রাম বিপরীত দেখা যায়। দেখুন দুটো কীরকম বিপরীত জিনিস এখানে স্বামীজি বলছেন। তাহলে যে প্রসঙ্গ এই পর্যন্ত হলো, সেখানে মূল যে পয়েন্ট উঠে এসেছিল ডারউইন থিওরি। আমরা আগেই বলেছি বা বহুবার বলেছি যখন, যে আমরা এই স্বামী শিষ্য সংবাদ পড়ছি, এই স্বামী শিষ্য সংবাদে শিষ্যের সঙ্গে স্বামীজির বহু বিষয় নিয়ে কথা হয়েছে, এবং বৈচিত্র্যে ভরা। কেবলমাত্র যে বেদ বেদান্ত উঠে এসেছে তা নয়, এখানে একেবারে বিজ্ঞান চলে এসেছে। এবং সেই বিজ্ঞানের ভেতরে তখন যে থিওরি, খুব প্রচলিত থিওরি এখনও রয়েছে, তো সেটি মানুষ তখন প্রথম শুনছে, এবং সেইটি শুনে স্বাভাবিকভাবেই স্বামীজির দৃষ্টিভঙ্গি কী এই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। দেখুন, স্বামীজি তাঁর দৃষ্টিভঙ্গি, তিনি বিজ্ঞান জানেন, মানে যাকে আমরা এখন বহির্বিজ্ঞান বলি, সেই বিজ্ঞান সম্পর্কে বা প্রাণী বিজ্ঞান সম্পর্কে স্বামীজি যে অবগত ছিলেন না তা নয়, তিনি সেগুলো জানেন, এবং সেটি তিনি উল্লেখ করছেন। আমরা আগেই বললাম যে এই আলোচনা থেকে স্বামীজির বিজ্ঞান সম্পর্কে যে কি ধারণা ছিল সেগুলো কিন্তু তিনি জানতেন। এটাও তার দৃষ্টিভঙ্গি এখানে বোঝা যাবে যে স্বামীজি কত বিজ্ঞান মনস্ক ছিলেন। এইটি উল্লেখ করে স্বামীজি বলছেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন ইত্যাদি ডারউইনের থিওরি, এগুলো নিম্নতর প্রাণীদের ক্ষেত্রে হলেও হতে পারে। কেন না? নিম্নতর প্রাণীদের ভেতরে বডি কনসাসনেস সব থেকে বেশি। শরীরটি, মানুষও শরীরের মধ্যেই আছে, কিন্তু মানুষ কোথাও না কোথাও শরীরের থেকে যে উন্নতর জিনিসগুলো রয়েছে, অর্থাৎ মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট, এটা নিয়ে ভাবে। কিন্তু নিম্নতর প্রাণী শরীরের সঙ্গেই আইডেন্টিফাইড। আমরা তার
ক্রমবিবর্তনের প্রসঙ্গে আমাদের যে অবতারবাদ সেটিও আমরা আলোচনা করলাম, যে কিভাবে এই রেভলিউশন ধীরে 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 হয়ে চলেছে। ঠিক একই রকমভাবে স্বামীজি তার দৃষ্টিভঙ্গি উল্লেখ করছেন এবং দিয়ে বলছেন, নিম্নতর পশুদের মধ্যে এটি হলেও মানুষের মধ্যে কিন্তু এটিকে কিছুতেই মেনে নেওয়া যায় না। কেন মেনে নেওয়া যায় না? এক, যদি আমরা মনে করি যে মানুষের মধ্যেও এই স্ট্রাগল থাকবে, তার এক্সিস্টেন্সের জন্য যে স্ট্রাগল এটা যদি থাকে, তাহলে মানুষকে আমরা পশুর স্তরে নিয়ে চলে যাব। কেন না? সেও তাহলে ওই পেশি শক্তি প্রয়োগ করবে, দিয়ে এখানে সে প্রবল শক্তিশালী হয়ে উঠবে। এর দ্বারা সে কি করবে? সমগ্র সমাজকে ধ্বংস করে সে একজন শক্তিশালী মানুষে রূপান্তরিত হবে। বলছেন এইটি কখনো সম্ভব নয়, কারণ মানুষের মধ্যে র্যাশনালিটি রয়েছে, বুদ্ধি রয়েছে, এবং সেই বুদ্ধির দ্বারা সে বিবেচনা করে ধীরে ধীরে মন এবং বুদ্ধির উন্নতি ঘটিয়ে সে কিন্তু পশুর স্তরের দিকে নয়, যাবে দেবত্বের দিকে। এইটি স্বামীজি বলছেন, এবং এটাই হবে তার যথার্থ রূপে যাত্রা। তাই যখন সে শারীরিক স্তর থেকে ধীরে ধীরে উন্নত হচ্ছে মানসিক এবং বৌদ্ধিক স্তরে, এইটি হচ্ছে তার উন্নতি বা ক্রমবিকাশের ঠিক ঠিক ধারা। তাই জন্যে এইটি হচ্ছে প্রকৃতি এভাবেই ধীরে ধীরে তাকে উন্নততর অবস্থায় নিয়ে যাচ্ছে। দেখুন, আপনি যদি আমরা ভগবদ্গীতায় পড়ে এসেছি যে প্রকৃতি তার 3টি গুণের দ্বারা সমস্ত কিছু করে চলেছেন। দেখুন, আপনি তার সঙ্গে মিলিয়ে নিন, এটি সেই একই রকমভাবেই পাবেন যে প্রকৃতি কিভাবে ধীরে ধীরে আপনাকে উন্নততর অবস্থায় নিয়ে যাচ্ছে। এবারে আপনার মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট ওই স্তরে আপনাকে উন্নত হতে হবে, এবং ধীরে ধীরে এই ক্রমবিবর্তনের ফলে আপনি যে সত্য থেকে আপনি এসেছেন সেই সত্যটি আপনি উপলব্ধি করতে পারবেন। এটিকেই হচ্ছে পূর্ণ যাত্রা বা পূর্ণ বিকাশ, তার কথা এখানে বলেছেন। এই প্রসঙ্গগুলো হয়েছে, এবং তারপরে স্বামীজি এই প্রসঙ্গে যে কথা এখানে বলেছেন আমরা সেগুলো আলোচনা করলাম। তিনি ক্রমবিবর্তনের কথা বলেছেন, তারপরে যে অ্যানিমেল কিংডমে এটা খানিকটা সত্য হলেও মানুষের মধ্যে যেটা সত্য নয় এটি বলেছেন। এবং মানুষের মধ্যে আরেকটি অভিনব জিনিস স্বামীজি এখানে উল্লেখ করছেন, সেটি হচ্ছে পূর্ণ বিকাশের জন্যে ত্যাগই হলো একমাত্র যার দ্বারা মানুষ সর্বশ্রেষ্ঠ ইভলিউশন সম্ভব। তাহলে ডারউইনের ইভলিউশন থিওরি আপনাকে বলে আপনি মাঙ্কি থেকে এসেছেন, তাই না? আর আর্য ঋষিরা বলেন আপনি অমৃতত্ব থেকে এসেছেন, সন অফ ইটারনাল ব্লিস। আপনার মধ্যে এই অমৃতত্ব রয়েছে, এই হলো তফাৎ। এবারে আপনি ভেবে নিন কোনটিকে আপনি গ্রহণ করবেন। আপনার ভেতরে সেই অমৃতত্ব রয়েছে, সমগ্র বেদ উপনিষদ এই কথা বলে। এবং এখান থেকে আমরা স্মরণ করতে পারি যে স্বামীজি যে ঋষির দৃষ্টিতে বলছেন সারা পৃথিবীতে, শুধু একটি আধটি দেশে নয়, সারা পৃথিবীতে ভারতবর্ষ আচার্যের স্থান গ্রহণ করতে পারে। কারণ ভারতবর্ষের মধ্যে এত আধ্যাত্মিক সম্পদ রয়েছে। সেই আধ্যাত্মিক সম্পদ কোথায় রয়েছে? বেদ, বেদান্ত, উপনিষদ, এর মধ্যেই ছড়িয়ে রয়েছে সেই আধ্যাত্মিক উপনিষদ, এই আধ্যাত্মিক শক্তি। স্বামীজি বলছেন যে এবং এই আধ্যাত্মিক সম্পদের দ্বারা সারা পৃথিবীতে ভারতবর্ষ আচার্যের স্থান অধিকার করবে। স্বামীজি তার ঋষি দৃষ্টিতে বলছেন যে আগামী দিনের ভারতবর্ষ এত বড় হবে, অতীতের সমস্ত গৌরব ম্লান হয়ে যাবে। আপনি মিলিয়ে নিন স্বামীজির দৃষ্টিভঙ্গি। স্বামীজি কখনোই এই কথা বলতে চান না যে তোমার ভেতরে ওই পশু প্রবৃত্তিগুলো রয়েছে। আর এই পশু প্রবৃত্তি তো রয়েছে, পশু প্রবৃত্তির দ্বারা তো কখনোই পশু প্রবৃত্তিকে জয় করা যায় না। বলছেন মানুষ খারাপ কাজ করে, মানুষ অনেক খারাপ কাজ করে, মিথ্যে আচরণ করে, কিন্তু এই মানুষ একবার দেবতা হয়। কিন্তু স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন একটা কুকুর হয়ে জন্মেছে, কুকুর হয়ে মরবে, কিন্তু মানুষ হয়ে জন্মেছে, সে দেবতা হয়ে মরবে। দেখুন, মানুষই তো দেবতা হয়। এই চেঞ্জেসগুলো মানুষের ভেতরে হয় কি করে? বিকজ অফ দি স্যাক্রিফাইস। সেন্স অফ স্যাক্রিফাইস মানুষের মধ্যে রয়েছে, অন্য কোনো অ্যানিমেল কিংডম এটা নেই। ওখানে ত্যাগ স্বীকার করতে হবে না। বলছে ত্যাগ না, ওর নিয়ে আসলে দেখবেন ওর নিজেই খেয়ে নেবে।
একটা কোনো যদি খাবার পাওয়া যায় আগে নিজেই খেয়ে নেবে, ও বাচ্চাগুলো খেতে পাক না পাক অত বেশি ওরা কেয়ারই করবে না। কিন্তু মানুষের ভিতরে এই সেন্স অফ স্যাক্রিফাইস রয়েছে। বলছেন এটাই যত মহাপুরুষের ভেতরে হবে সেন্স অফ স্যাক্রিফাইস, তাদের মধ্যে সব থেকে বেশি হচ্ছে মহাপুরুষের মধ্যে। তাই একজন মহাপুরুষ আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ হচ্ছে সেন্স অফ রিনাউন্সিয়েশন। সেন্স অফ রিনাউন্সিয়েশন ইন অল অ্যাসপেক্ট, আমরা যে কোনো দিক থেকে দেখতে পারি তখনই দেখতে পাবো এই সেন্স অফ রিনাউন্সিয়েশন। সেন্স অফ রিনাউন্সিয়েশন যত বেশি থাকবে, স্বামীজি এইটি এখানে বলেছেন যে একজন মানুষের ভেতরে এই হচ্ছে তফাৎ। সর্বশ্রেষ্ঠ ইভলিউশন একমাত্র ত্যাগের দ্বারা সাধিত হয়। যে যত পরের জন্য স্যাক্রিফাইস করতে পারে মানুষের মধ্যে সে তত বড়। এইটি হচ্ছে স্বামীজি এইটি ইভলিউশনের কথা বলেছেন। তাহলে আজকে আমরা এই কথা শেষ করব। আজকে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটি হচ্ছে ডারউইনস থিওরি। ডারউইনের যে ক্রমবিকাশ থিওরি, সেই ক্রমবিকাশ থিওরিতে যে কথাগুলো তিনি বলেছেন, ন্যাচারাল সিলেকশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এইগুলোর স্বামীজির দৃষ্টিভঙ্গি আজকে প্রকাশিত হয়েছে। তাহলে আমরা আজকে এই ক্রমবিবর্তনের যে থিওরি তার ওপরে স্বামী বিবেকানন্দের বৈদান্তিক দৃষ্টিভঙ্গি, স্বামীজি দৃষ্টান্ত মানে বেদান্তের দৃষ্টি, স্বামীজি তার বৈদান্তিক দৃষ্টিভঙ্গি এখানে স্থাপন করেছেন, বলেছেন। আমরা আজকে মূলত সেই অংশটুকু পড়লাম। বেশ বিস্তারিতভাবে এখানে কথা রয়েছে, আরও কিছু কথা রয়েছে। আমরা এই বল্লিটি আজকে সমাপ্ত করতে পারবো না, কারণ এখানে আরও বেশ কিছু প্রসঙ্গ রয়েছে। আমরা সেটি আলোচনা করব এর পরবর্তী আলোচনাতে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে আমাদের অভ্যাসে স্বাগত জানিয়ে আমরা আজকের অনুধ্যান পর্ব এখানে শেষ করছি। আসুন আমরা এখন শুরু করি অভ্যাস পর্ব। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। আমরা শুরু করছি আজকের অভ্যাস। প্রথমে আমরা সহজ কিছু প্রাণায়াম অভ্যাস করব ও তারপর মেডিটেশনে যাব। আসুন আমরা শুরু করি সহজ প্রাণায়াম। সহজ প্রাণায়ামের প্রথম প্রাণায়াম হলো নাড়ি শোধন প্রাণায়াম। ডান দিকে বুড়ো আঙুল রাখুন ও বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ধাক্কা দিতে দিতে ছাড়ুন। অভ্যাস শুরু করুন। বুড়ো আঙুল দিন ডান দিকে ও ধীরে ধীরে শ্বাস বাম দিক থেকে ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স। এবার ডান দিকে অভ্যাস করুন। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা দ্বিতীয় প্রাণায়াম অভ্যাস করব। শ্বাস বাম দিকে নিন
ও ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন। ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে ও ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হয়েছে রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবার ডান দিকে শ্বাস নিন ও বাম দিকে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে ও ছেড়ে দিন ধীরে ধীরে বাম দিকে। ধীরে ধীরে শ্বাস ডান দিকে নিন হয়েছে রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে তৃতীয় প্রাণায়াম অভ্যাস করব। শ্বাস নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়ব। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন। এবার ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিতে নিতে ভাবুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন। শ্বাস ছাড়তে ছাড়তে ভাবুন আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে ও ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে।
ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে ও ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে ও ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা চতুর্থ প্রাণায়ামটি করব। শ্বাস নাক দিয়ে নেব, নাক দিয়ে ছাড়ব। মুখ বন্ধ রাখুন, মেরুদণ্ড সোজা রাখুন। ছন্দবদ্ধভাবে শ্বাস নিন ও ছন্দবদ্ধভাবে শ্বাস ছাড়ুন। 4 4 5 5 6 6 যে কোনো ছন্দে শ্বাস নিন ও একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নিন ও ধীরে ধীরে ছেড়ে দিন। 4 4 5 5 6 6 যে কোনো ছন্দে শ্বাস নিন ও একই ছন্দে শ্বাস ছেড়ে দিন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হব। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে অভ্যাসে যুক্ত রয়েছেন, আসুন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হই। জ্ঞান মুদ্রায় হাত দুটি হাঁটুর ওপর রেখে দিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন ও চোখের পাতা বন্ধ করে দিন। আশা করছি আপনি প্রস্তুত হয়েছেন। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খোলা বন্ধ করবেন না, তাহলে কাঙ্ক্ষিত অনুভব করতে পারবেন না। মেডিটেশন চলাকালীন যেমনই চিন্তা আসুক না কেন, বিচলিত হবেন না। খুব শান্ত হয়ে বসুন, আরাম করে বসুন। অন্তরে পবিত্রতা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বত্র ছড়িয়ে দিন। মনে মনে গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন।
আপনি মেডিটেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছেন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে প্রত্যেকটি অঙ্গ শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল হয়েছে। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। এবার ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন। এবার মন দিন শ্বাসের পথে। যখন শ্বাস নিচ্ছেন ও যখন শ্বাস ছাড়ছেন, মন দিন শ্বাসের পথে কিভাবে শ্বাস ভেতরে প্রবেশ করছে ও কিভাবে শ্বাস ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। প্রত্যেকটি শ্বাস মনোযোগ সহকারে নিন ও মনোযোগ সহকারে ছাড়ুন। ধীরে ধীরে প্রতিটি শ্বাস নিন ও ধীরে ধীরে প্রতিটি শ্বাস ছাড়ুন। মন দিন শ্বাসের পথে। নাকের ভেতর দিয়ে শ্বাস ভেতরে যাচ্ছে, সেন্সেশন ফিল করুন। নাকের দেওয়ালে বাতাসের স্পর্শ অনুভব করুন। আবার যখন বেরিয়ে আসছে শ্বাস, নাকের দেওয়ালে বাতাসের স্পর্শ অনুভব করুন। শ্বাস নেওয়ার সময় একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। শ্বাস ছাড়ার সময় একটু গরম গরম অনুভব হবে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। প্রতিটি শ্বাস সচেতনভাবে নিন ও সচেতনভাবে ছাড়ুন। মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ভেতরে প্রবেশ করছে ও কিভাবে শ্বাস বাইরে বেরিয়ে আসছে। ধীরে ধীরে মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ভেতরে প্রবেশ করছে ও কিভাবে শ্বাস বেরিয়ে আসছে।
মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ধীরে ধীরে প্রবেশ করছে ও কিভাবে শ্বাস বেরিয়ে যাচ্ছে। মন স্থির করুন হৃদয়ে। মন স্থির করুন হৃদয়ে। সচ্চিদানন্দময় আত্মা হৃদয়ে বিদ্যমান অনুভব করুন। সৎস্বরূপ, চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ আত্মা হৃদয়ে বিদ্যমান। সৎস্বরূপ, চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ আত্মা হৃদয়ে বিদ্যমান। মন স্থির করুন হৃদয়ে ও নিজের স্বরূপ চিন্তা করুন। মনে মনে ভাবুন নিজের স্বরূপকে।
সৎস্বরূপ, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ নিজ সত্তাকে বারবার চিন্তা করুন। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানে শেষ হলো। আজ আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে আলোচনা করলাম অনুধ্যানে ও তারপর অভ্যাস পর্বে প্রাণায়াম এবং মেডিটেশন অভ্যাস করা হলো। এখন সময় গতকালের প্রশ্নের উত্তর ও উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল প্রশ্ন ছিল, সত্ত্বগুণ আমাদের কোন কোন ভাবে বেঁধে ফেলে? তার উত্তর হল, সুখ সঙ্গেন জ্ঞান সঙ্গেন। সুখ আসক্তি ও জ্ঞান আসক্তির দ্বারা সত্ত্বগুণ পুরুষকে বেঁধে ফেলে। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন সুলতা ঘোষ, কল্যাণী, দীপা চৌধুরী, আন্দুল, মলিনা মণ্ডল, হালিশহর, অম্লানজ্যোতি মিত্র, কেষ্টপুর, বুলবুল, কল্যাণী, মিতা ব্যানার্জি, নিউ টাউন, মিনতি সামন্ত, নিউ দিল্লি, পম্পা রয়, কল্যাণী, অঞ্জু সেনগুপ্ত, উত্তরপাড়া, নীলা বিশ্বাস, শিলচর, বেলা সাহা মণ্ডল, নিউ টাউন, বলরাম ভট্টাচার্য, নরেন্দ্রপুর, মলয়া রায়, কলকাতা, রমা পাল, কলকাতা, মিতা ভট্টাচার্য, নবগ্রাম, তনিমা চক্রবর্তী, কোন্নগর, অশোক কুমার নন্দী, আসানসোল, শ্যামলী মজুমদার, বেহালা, বনানী দাস, কালিকাপুর, ব্রজকিশোর খামারু, রামপুরহাট, রীনা দাস, এয়ারপোর্ট, মনতোষ রায়, শিলচর, ফাল্গুনী জানা, তমলুক, শিখা চক্রবর্তী, গৌহাটি, শ্যামল সেন, ব্যান্ডেল, অর্চনা মজুমদার, শিলিগুড়ি, অনিতা ভট্টাচার্য, জলপাইগুড়ি, তপন কুমার কর, পানিহাটি, লোপামুদ্রা চক্রবর্তী, কলকাতা, লোপামুদ্রা চক্রবর্তী, গৌহাটি, ছায়া ঘোষ, কলকাতা, গৌরী শাখারি, মুম্বাই, শান্তা বিশ্বাস সাহা, দুর্গাপুর, জয়শ্রী বিশ্বাস, কৈখালী, সুজাতা আচার্য, রানীগঞ্জ।
আজকের প্রশ্ন দিয়ে আমরা আজকের এই পর্বটি শেষ করব। আজকের প্রশ্ন হলো, স্বামীজি বলছেন, মানুষের সর্বশ্রেষ্ঠ পূর্ণ বিকাশ ইভলিউশন কিসের দ্বারা সাধিত হয়? আজকের প্রশ্ন, স্বামীজির মতে মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন পূর্ণ বিকাশ কিসের দ্বারা সম্ভব হয়? এইটি হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমরা প্রশ্ন আরেকবার বলে দিই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্বামীজির মতে মানুষের সর্বশ্রেষ্ঠ ইভলিউশন বা পূর্ণ বিকাশ কিসের দ্বারা সম্ভব হয়? এইটি হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960 9903985960। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরবা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করি। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করি, আজ আমরা সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।